ভাইরে, পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল নারী হলো জলাতান ইব্রাহিমোভিচের বউ। বলবেন কিভাবে? তাইলে আসেন আপনাদের একটু শোনাই। সার্জিও রামোসকে তো আপনারা চিনেন। সার্জিও রামোস বিয়ের পর ক্লাব চেঞ্জ করছে মাত্র 3 বার। মাদ্রিদ থাইকা গেছে প্যারিস, প্যারিস থাইকা গেল সেভিয়া, আর সেইখান থাইকা এখন গেছে মেক্সিকোতে। এতেই হাঁপাই গেছে তার স্ত্রী। নয়াদিগন্তর বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একজন অতিথি যার কণ্ঠ সবারই খুব প্রিয়। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ভয়েস আর্টিস্ট গোলাম হোসেন নামী যাকে আমরা সবাই চিনি, তিনি হলেন নিলয় নীল। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, জানবো তার সফলতার গল্প, সাফল্যের অজানা কাহিনী। ভয়েস আর্টিস্ট সেক্টরের শুরুটা আসলে এটা 2022-এর গল্প। বাট আমি যদি সত্যিকারে বলি যে গল্পটা আসলে একদম 2008-9 থেকে। কারণটা হচ্ছে যে 2008-9 থেকে আমার মধ্যে একটা অভ্যাস ছিল। আমি হেঁটে হেঁটে বাইরে পড়তাম, জোরে জোরে পড়তে পছন্দ করতাম। বাংলা বইয়ের বিভিন্ন গল্প পড়তাম। এরপর ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে যখন সায়েন্স নিয়ে যেহেতু পড়েছি, বায়োলজি যে সাবজেক্ট, কেমিস্ট্রির অর্গানিক পার্টটা যেটা রিড আউট করা যায়, মানে ক্যালকুলেটিভ না, সেই জিনিসগুলো আমি বাইরে হেঁটে হেঁটে পড়তাম। মানে এলাকায় বলে ভুঁই ক্ষেত আর কি। তো ভুঁয়ের যে যেটাকে বলে হচ্ছে আপনার আমাদের এখানে বলে যেটা হচ্ছে যে আল বলে আর কি, সেখানে হাঁটতাম আর ওই বই পড়তাম। সো এই যে পড়ার অভ্যাস আর আবৃত্তির অভ্যাস তো ছিলই, আবৃত্তি করতাম কবিতা। এটা করতে করতে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম 2014-15 সেশনে, তখন রেডিও জকি হওয়ার একটা নেশা চেপে বসতো। কারণ ছোটোবেলায় গ্রামে বসে বসে রেডিও শুনতাম। তো এই রেডিও জকি হওয়া থেকে অনেক রেডিও স্টেশনে যাওয়া আসা, কম্পিটিশনে অংশগ্রহণ করা, কিন্তু ফাইনালি যে স্বপ্নটাকে ছোঁয়া সেটা আর হচ্ছিল না। এরপর একটা সময় হাল ছেড়ে দিলাম, করোনা আসলো। 2022-এর যে কথাটা শুরুতে আপনাকে বলেছিলাম, তখন একজন, যেহেতু ফেসবুকে বিভিন্ন আবৃত্তির ভিডিও পোস্ট করতাম, একজন নক করলো যে আপনার কণ্ঠ সুন্দর, আপনি চাইলে এভাবে কিন্তু ভয়েস ওভার সেক্টরে আসতে পারেন। তখন এই সেক্টরটা সম্পর্কে জানা, সে আমার থেকে ভয়েস নিল মুভি এক্সপ্ল্যানেশনের। এরপর আস্তে আস্তে সেখান থেকে ছোটো একটা কার্ড নিয়ে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকলাম ভয়েস আর্টিস্ট। ওখান থেকে ক্লায়েন্ট পেতে থাকলাম, কাজ শুরু হলো, কাজ পেতে থাকলাম। এভাবে ভয়েস আর্টিস্ট জার্নিটা শুরু হলো। আচ্ছা, আপনার এই ডাবিংয়ের আসলে ভবিষ্যৎ মানে কেমন দেখছেন এই পেশাটা আসলে বাংলাদেশে? আচ্ছা, ভয়েস আর্টিস্ট যে সেক্টর, এর ভবিষ্যৎটা আমি চমৎকারই দেখছি। কারণ যদি আমি বলি, আপনি যদি খেয়াল করেন, এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্টের পেজ তৈরি হচ্ছে, অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসছে। সো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে ভয়েস ওভার আর্টিস্টরা, কারণ তাদের ভয়েস দিয়ে অনেক কন্টেন্টে ন্যারেশন হয়। আবার আপনি যদি দেখেন যে স্পেসিফিক ডাবিংয়ের সেক্টর, অনেক মুভি সিরিজ ডাব হচ্ছে, সো এখানে ভয়েস আর্টিস্টদের একটা জায়গা রয়েছে। আর অডিও বুক সেক্টরের কথা যদি আমি বলি, সেখানে অডিও বুকে যে বই পড়া, সেখানে কিন্তু ভয়েস ওভার আর্টিস্টরা কাজ করছে, তাদের কণ্ঠ দিয়ে মানুষকে মোহিত করছে। সো এই সেক্টরটা এক্সপ্যান্ড করছে, বড় হচ্ছে, এবং আমি বিশ্বাস করি এই সেক্টরটা আরও সামনে ভালো করবে। একটা ছড়া দিয়ে শুরু হয়েছিল, সেদিন ছিল ঝড়ের রাত, আম কুড়াতাম টকাটক, বৈশাখী ঝড় ছিল সেদিন ছিল ঝড়ের রাত, আম কুড়াতাম টকাটক, বৈশাখী ঝড় ছিল সেদিন, আম পড়তো ঢ্যাপ ঢ্যাপ, মামা বাড়ির সবে মিলে ছুটতাম সেদিন আম কুড়াতে, পাকা আম ভারী মজা, রসে ভরা তরতাজা, কাঁচা আমও ভারী মজা, বিট লবণের সাথে মাখা। সো দিস ওয়াজ মাই ফার্স্ট রাইটিং, যেটা আমি আমার খাতায় লিখেছিলাম। এরপর কবিতা লেখা শুরু হলো ছোটোবেলা থেকেই। আমার পারিবারিকভাবেও দেখা যাচ্ছে আমার আম্মা, ভাই, বোন সবাই আমার কবিতা শুনতো একসাথে, জানতে চাইতো কী লিখলাম। এরপর যখন ভার্সিটিতে আসলাম, তখন আসলে গল্প লেখাটা শুরু হলো। এটা 2014-15 ঘটনা। সো মাঝে মাঝে গল্প লিখতাম, চারপাশের বিভিন্ন পরিস্থিতি আমাকে স্পর্শ করতো। যেমন ধরুন, আমি যদি বলি যে এখানে একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে, ওই ঘুড়িটা কেটে গিয়ে কোনো একটা দেওয়ালে আটকে গিয়েছে। সো ওই ঘুড়িটা আমি দেখলাম, তখন একটা আইডিয়া জেনারেট হলো যে এই ঘুড়ি নিয়ে একটা ছেলের আকুতি, তার হয়তো অর্থ নাই, একটা কম টাকা দিয়ে একটা ঘুড়ি কিনেছে। এভাবে ক্লিক করতো আমাকে বিভিন্ন আইডিয়া। সো আমি আইডিয়াগুলো আসলে মানুষের মধ্য থেকেই পেতাম, আমাদের জীবন ব্যবস্থা, মানুষের প্রাত্যহিক ঘটনা থেকে। সো এভাবে লিখতে 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 মনে হলো যে এখন এই লেখাগুলোকে একটু মলাটবদ্ধ করা দরকার। তখন আমার এই বইমেলায় 2025-এ অন্বেষা প্রকাশন থেকে আমার একটি গল্পের বই বের হয়েছে, এক নিঃশ্বাসের গল্প। আইডিয়াটা হচ্ছে যে আমার প্রতিটা গল্পই আপনি এক নিঃশ্বাসে পড়ে ফেলতে পারবেন, মানে ছোট ছোট গল্প। সো এভাবেই লেখালেখির জায়গায় চলে আসা। আমি এই সেক্টরে আসার আগে এই সেক্টরে কয়েকজন ভাই আমাকে হেল্প করেছেন।
তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, কারণ আমি এই সেক্টরটা সম্পর্কে প্রথমে আসলে কেউই তো জানে না। আপনি জার্নালিজম করছেন, আপনিও জানতেন না যে এর মেকানিজমটা কী। সো প্রত্যেককেই প্রথমে জানতে হয়, শিখতে হয়। সো যেমন রাহি নামে এক ভাইয়ের নাম আমি বলবো, তার তার কাছে আমি মানে গ্রেটফুল, সে আমাকে বেশ সাজেশন দিয়েছিল। আরেকজন ভাইয়ের নাম আমার এখন মনে পড়ছে না। আমি কাজ করার সুযোগ পেয়েছি ভয়েস আর্টিস্ট ঢাকা কমিটি নামে একটি কমিটি গঠিত হয়েছিল। আমি সেখানে প্রেসিডেন্ট হিসাবে 1.5 বছর কাজ করেছি এবং ভয়েস আর্টিস্টদের স্বার্থ সংশ্লিষ্ট এই মার্কেটটাকে আরও কীভাবে এক্সপ্যানশন করা যায়, আর্টিস্টদের অধিকার তারা কিভাবে আরও ভালো করতে পারে, এবং আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমি চেষ্টা করেছি যারা আমার থেকে সাজেশন চেয়েছে তাদেরকে হেল্প করার, এবং তাদের মধ্যে অনেকে এখন ভালো করছে, কারণ আমিও সাজেশন হেল্প পেয়েছি মানুষের কাছ থেকে, এবং আমি চেষ্টা করি আমার থেকে কেউ জানতে চাইলে তাকেও হেল্প করতে।